দেখছেন টিভি9 বাংলা। শুরু করছে ফুল অ্যান্ড ফাইনাল। স্টুডিও থেকে শর্মিষ্ঠার সঙ্গে আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে। আজ 21শে জুলাই শহীদ স্মরণে 3 ভাগ তৃণমূল কংগ্রেস। তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের 21 স্মরণ, মেয়র রোডে 21শে সভামঞ্চ ঋতব্রত তৃণমূলের। দিল্লিতে 21শে জুলাই কর্মসূচি পালন তৃণমূলের বিদ্রোহী বর্তমানে এনসিপিআই সাংসদ সুদীপ কাকলিদের। শহীদ মিনারে কংগ্রেসের 21 স্মরণ, 21 পায় বিভ্রান্তিতে শহীদ পরিবাররাও। দেখুন, বিভিন্ন ছবি আপনাদের আজকে তুলে ধরছে আমরা, বিভিন্ন সময়ের ছবি। একদিকে শহীদ মিনারে, সেখানে কংগ্রেসের সমাবেশের মঞ্চের ছবি। অপরদিকে দেখুন বিড়লা তারামণ্ডল, কালীঘাট তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি যে সভামঞ্চ, সেখানকার ছবি। মেয়র রোড ঋতব্রত তৃণমূলের সভামঞ্চের ছবি এবং এনসিপিআই রাজঘাটে আজ তারা টাইমগুলো নামগুলো লিখে রাখুন। আরে দিন তো বদলাবে, সূর্য না উঠলে চাঁদ ওঠে কি করে? সূর্যও যেমন থাকবে, চন্দ্রও তেমন থাকবে। আজ আপনারা রামের নামে টাকা তুলে আজকে রামবাবুকেও, রামচন্দ্রকে, যাকে আমরা মা দুর্গার ভক্ত বলে বিশ্বাস করি, যিনি দুর্গা পুজো করেছিলেন, আজকে তার টাকাও লুট করছেন। বাকিটা কোথায়? আসাম থেকে নওডা, নওডা থেকে ইউপি, ইউপি থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে কলকাতা, সব লুট। এবার হকারদের দোকানে গিয়ে বলবে, এই শোনো, দোকানদারদের গিয়ে বলবে এই দোকানটা আমার, কারণ আমি ক্ষমতায় এসেছি। তো সে জানে না তার সীমা কোনটা আর তার পরিষেবা কোনটা, জানেই না। এমএলএ গিয়ে বসে পড়ছে বিডিওর চেয়ারে, এমএলএ গিয়ে বসে পড়ছে আইসির চেয়ারে। আরে ওটা যে প্রশাসন আলাদা, এইটুকু বুদ্ধি মাথায় নাই, ঘটে বুদ্ধি নাই, ঘটে শুধু শয়তানি আর ধমকানি চমকানি। শোনো, ভদ্রতা করেছি, কাল অনেকবার আমাদের আক্রমণ করেছো। এই মিটিং, দাঁড়ান দাঁড়ান প্লিজ, যেন স্ট্যাম্পেড করবেন না, আমি ছেড়ে দিচ্ছি। অনেক চমকানি ধমকানি সহ্য করে সারা রাত পাহারা দিয়ে আগলে রেখে এটা করেছি। এরপর যদি একটু এদিক ওদিক করেছেন, নবান্ন অভিযান হবে, রাইটার্স অভিযান হবে, লালবাজার অভিযান হবে। আর কখন কোনটা হবে? সামনে পুলিশের সিকিউরিটি তুলে নিয়ে পেছনে আমার গাড়ি ফলো করলে কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনারা ধরার আগেই আমি যে কোথায় কখন গিয়ে উঠবো আপনারা তো বুঝতেই পারবেন না। আর আমি একা নই, আমার এই চেহারা নিয়ে 50 জন 50 জায়গায় থাকবে, মনে রাখবেন। বাঁদিকে ছুটবেন, আন্দোলন ডান দিকে হবে, ডান দিকে ছুটবেন, আন্দোলন মধ্যেখানে হবে, মধ্যেখানে ছুটবেন, আন্দোলন সাগরে হবে, সাগরে ছুটবেন, আন্দোলন পাহাড়ে হবে, পাহাড়ে ছুটবেন, আন্দোলন। আপনারা দেখতে পাবেন যে পরিবর্তনের সরকারের নামে তৃণমূলের জায়গায় পিছিয়ে দিয়েছে, কিন্তু আগামী দিনে এই পশ্চিমবঙ্গে পরিবর্তন নয়, কংগ্রেসের প্রত্যাবর্তন হবে। কংগ্রেস সবাই তোমাকে এটা করতে হবে। আমি সবাইকে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন। আমি সব স্ট্র্যাটেজি আজকে বলবো না, আজ থেকে রাস্তায় নামা শুরু হলো এবং এটা চলবে, এবং এটা চলবে। পারমিশন আইনত দিন, আমরা আইনত অ্যাপ্লাই করব। আর আইনত যদি পারমিশন না দেন, তাহলে মনে রাখবেন আইনই কিন্তু আইনের পথ দেখাবে। আইনে যেমন বাধাও আছে, আবার আইনের মধ্যে দিয়ে আইন খুঁজে নিতেও হয়। আর আমরা বাংলার মানুষ, নেতাজি সুভাষ
না, আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে আমার, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, বাংলাদেশ প্রোগ্রাম করি যখন যে ডাকে, কদিনাকে বর্তমান গেছিলাম, তারপরে বসিয়ার গেলাম, বিশ্বাস করুন সেখানকার মানুষ হচ্ছে দাদা অনেক হলেও আর না, আর ভুল করবো না, এবার রাহুল গান্ধীকে আর কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তাই 29 থেকে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এই ভারতবর্ষের পরিবর্তন আজকে দেখলেন দিল্লির বুকে ছাত্রছাত্রীদের আন্দোলন হাজার টিকিটের জন্য নয়, ধান্দাবাজির জন্য নয়, তাদের প্রতিবাদ কি? তারা পড়াশোনা করছে, তারা ডিগ্রি করছে, তারা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, আর তাদের প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হচ্ছে একটা অংশের ব্যবসায়ীদের খাতির করার জন্য, তাদের পুঁজিকে আরো বৃদ্ধি করার জন্য। বোঝার চেষ্টা করুন, 22,80,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিল নিচে, সিটের সংখ্যা কত? 59,000। কি হলো? সমস্ত প্রশ্নপত্র আগে ফাঁস হয়ে গেল। তাদের মাধ্যমে যারা বড় বড় কোচিং সেন্টার চালায় তাদের মাধ্যমে কি নাম দিয়ে? টেস্ট পেপার নাম দিয়ে। ভাবুন, 22,80,000 ছাত্রছাত্রী 3 লাখ মেহনত করে পড়াশোনা করেছে, পরীক্ষার আগে দেখছে তাদের ছাত্রী বেকার, কারণ তাদের সমস্ত প্রশ্ন লিক করে দেওয়া হয়েছে যাদের কাছে পয়সা খেয়েছে, যাদের কাছে ধান্দা করেছে, সেই সমস্ত ব্যক্তিবর্গের কাছে। এই ভারতবর্ষে কোচিং ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা বড় ইন্ডাস্ট্রির আকার ধারণ করেছে মোদী সরকারের আমলে। এই কোচিং ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে 60,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোচিং ইন্ডাস্ট্রিতে 60 কোটি। আমরা রাস্তার গান গাই, আমরা মানুষের গান গাই। শুরু করো। লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হয় লড়াই করো। ফলে সর্বশান্ত হচ্ছে ভারতবর্ষের সাধারণ নাগরিকেরা, আর কোচিং সেন্টারের মালিকরা 60,000 কোটি টাকার বাণিজ্য করছে এবং তার বাণিজ্যকে বাঁচিয়ে যাচ্ছে। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। জানেন আপনারা, এই ফাঁস হওয়ার কারণে এই ভারতবর্ষে 20 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আপনারা কি জানেন, এই 24 সালে এই ভারতবর্ষে ঠিকমতো পড়াশোনার ক্ষেত্রে এই পক্ষপাতিত্বের কারণে ভারতের চাপ সহ্য করতে না পেরে মারা গেছে কত জানেন? 14,768 জন। আমি এ কথা বলছি না, এ কথা বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, যার মন্ত্রী হচ্ছে অমিত শাহ। ভারতবর্ষে যত মানুষ আত্মহত্যা করে তার মধ্যে 8% ছাত্রছাত্রী। আমরা কি দেশ করবো? যারা পড়াশোনা করলো, ছাত্রছাত্রীরা কিছু লোকের সুবিধার জন্য পরিণাম কি তাদের আত্মহত্যা করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রতিবাদ করছে ছাত্র কি গুণ, অর্থাৎ ছাত্রদের আওয়াজ উঠাও। আজকে তাই দিল্লির বুকে দেখলেন ছাত্রছাত্রীরা হাজারে হাজারে প্রতিবাদ করতে গিয়ে তারা আক্রমণের শিকার হচ্ছে। কোন সরকার? বিজেপি সরকার। মানুষের বলার অধিকার তো সাংবিধানিক অধিকার। যদি ছাত্রদের জন্য আমরা আজকে থেকে বলি তোমাদের বলার অধিকার কেটে দিলাম, তাহলে দেশ এগোবে। গোনা মহামুখের মতন একজন শিক্ষাবিদ, একজন পরিবেশ বিজ্ঞানী, সে 24 দিন ধরে অনশনে বসে আছে, কারো কোনো মাথা ব্যথা নাই। কংগ্রেস আমলে আন্না হাজারে প্রতিবাদ করেছে এবং অনশন করেছে। প্রথমেই কংগ্রেস 96 ঘন্টার মধ্যে তার সঙ্গে দেখা করে কমিটি করে দেয়। তারপর যখন আবার এই কংগ্রেস আইন তৈরি করে দিল। কি আইন? লোকপাল আইন। এই ভারতবর্ষে ক্ষমতা আসার পর বিজেপি পার্টি লোকপাল আইন প্রয়োগ করলো না। অথচ সেই সময় আন্না হাজারে পিছন থেকে মদত দিয়েছিল যাতে কংগ্রেস সম্পর্কে বিভ্রান্তি করা যায়, কংগ্রেসকে যাতে চোর প্রমাণ করা যায়। 14 বছর বিজেপি পার্টির ক্ষমতায়, কংগ্রেসকে প্রমাণ করতে পেরেছে যে কংগ্রেস ভোট আসে যায়। আর নতুন নতুন রাজনৈতিক শক্ত তৈরি করে মানুষকে এটা আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন, হিন্দু সমাজ দেখতে পাচ্ছেন
রাজমন্ত্রীর নামে টাকা তোলা হলো, রাজমন্ত্রীর নামে ভারতবর্ষে রাজনীতি হলো, বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাজমন্ত্রী গঠন করা হলো, হিন্দুদেরকে বোঝানো হলো তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষ। এবার গলাটা রেস্ট করা দরকার। খুব শিগগিরই দেখা হবে, খুব শিগগিরই দেখা হবে। এখানে একটা ক্যাম্প চলবে। কুণাল তোমাদের দায়িত্ব নেই, সিদ্দিক তোমরা ছিলেন, ময়না উপাসনা, ময়না, প্রিয়াঙ্কা যারা ছিলেন, ফুল টিম, সাথে বৈশাখও থাকবে। যারা যারা থাকতে চায় অনির্বাণ, সবাই থেকে যতক্ষণ বাড়ি ফিরে নেওয়া যাবে। আচ্ছা, রাজীব কুমারও এসছে, আমি ওর নামটা বলতে ভুলে গেছি, সরি। নাদিম ভাই এসছে, আমাদের এমপি, ওরাও, আমি ভুলে গেছি নামটা। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক এমএলএ এসছেন, আমি ইচ্ছা করে তাদের নামটা বলছি না। ভালো থাকবেন। আমি লোকনাথ ঠাকুরকে করে দিয়েছি কচুয়া ধাম, চাকলা ধাম, আপনারা জানেন, আমি সব করে দিয়েছি। আর কিছু বাকি নেই, বাকি আছে একটাই, বিজেপি হটাও, দল হটাও, চোর হটাও, ডাকাত হটাও, ধর্ষণকারী হটাও, তোলাবাজ হটাও, পুলিশ হটাও, বিজেপি হটাও। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। এটা রিডিং দিন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় তৃণমূল। আমরা দুটি শিবিরে, তৃণমূল কংগ্রেসের দুটি শিবিরে শহীদ অর্পণের অনুষ্ঠানের ছবি এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আপনাদের শোনাচ্ছিলাম। অন্যদিকে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী তিনিও বক্তব্য রাখছিলেন, তাও আপনাদের শুনিয়েছি। তবে আজ শুরুতে আমরা কি দেখলাম, আজ শুরুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতে শুরু করলেন, তার বক্তব্যের বেশিরভাগ অংশই তিনি বিদ্রোহী শিবিরের তৃণমূলদেরই তোপ দাগলেন। বিদ্রোহীদের ইঁদুর বলে তোপ মমতার। ভোগীরা 2 মাস সহ্য করতে পারলেন না, চোরেরা বিজেপিতে চলে গিয়েছে, কাউকে ফেরত নেব না। কি বলেছেন শুনবো। বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তাই আমাদের রাস্তা দেখাবে, মনে রাখবেন। পুলিশ এলাকা এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবেন? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। আমার লড়াই, আমাদের লড়াই তখনই থামবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে। ঋতব্রত শিবিরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী বিধায়কদের যেমন নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে যারা বিক্ষুব্ধ সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসের, যারা ইতিমধ্যেই এনসিপিআইতে যোগ দিয়েছেন, সুস্মিতা দেব, প্রকাশ চেক বড়াই, সুখেন্দু শেখর রায়, এদেরকেও কিন্তু তিনি তোপ দেখেছেন, কটাক্ষ করেছেন এবং তিনি বিদ্রোহীদের ইঁদুর বলে তোপ দেখেছেন এবং ভোগী বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের এই 21-এর মঞ্চ থেকে ভবিষ্যতের আন্দোলনের বার্তা তুলে ধরলেন তৃণমূল নেত্রী। জেলায় জেলায় এই আন্দোলন নতুন করে শুরু করতে হবে এবং তাদের এই আন্দোলন বিজেপির বিরুদ্ধে, পাশাপাশি যারা তৃণমূল ছেড়ে অন্য শিবির গঠন করেছেন, যারা তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়েছেন, তাদের বিরুদ্ধেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই আজ থেকে শুরু হলো বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী এবং তার এই লড়াইয়ে প্রত্যেকে সামিল হওয়ার বার্তা দিলেন। আরও একটা উল্লেখযোগ্য কথা বলেছেন যে প্রত্যেকটা এলাকার যে সমস্ত জায়গার বিধায়করা দল বদল করেছেন, বিধায়ক
বিধায়করা শিবির বদল করেছেন, সেই এলাকার কর্মীরা তো শিবির বদল করেনি, তাই তাদেরকেও তিনি তার আন্দোলনে সামিল হওয়ার কথা বলেছেন। আর এদিকে বিদ্রোহীদের চোর বলেও আক্রমণ করেছেন তিনি, শুনবো। বিদ্রোহীদের চোর বলে আক্রমণ মমতার, আর পাল্টা উত্তর দিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, এবং তিনি বেশ কিছু দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেছেন, শুনবো। রাজনৈতিক সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কেননা আমার শিক্ষা সংস্কৃতি বা রাজনৈতিক চেতনাবোধটা আমাকে বাধা দিচ্ছে। কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে সেগুলো দেশের মানুষ জানে। এদিকে ঋতব্রত তৃণমূলের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ মদন মিত্রর। অভিষেকের হাত ছেড়ে তৃণমূল কর্মীদের হাত ধরুন, তৃণমূল কংগ্রেস আপনার দল, অভিষেকের দল নয়। তোপ মদন মিত্রের, একবার শোনাই আপনাদের, ঠিকই বলেছেন তিনি। আমাদের গলার উত্তরীয় আপনি মারিয়ে নিয়ে আসবেন, খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল, আমি গান্ধারীর মতো পুত্র স্নেহে অন্ধ ছিলাম, আমার অন্যায় হয়েছিল, কেউ ডিম মারবে না। আপনি একবারও ভাবলেন না দলটার কথা? আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। লোকেরা এসছে 3টের সময় বীরভূম থেকে এসছে, 5টার সময় নদিয়া থেকে এসছে। আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই। আপনারা সাবধানে বাড়ি ফিরবেন। কারোর কোনো অসুবিধা হলে সরাসরি আমাদের জানাবেন। আমাদের কাছে কালীঘাটে আমাদের দলনেত্রীর বাসস্থানে আমরা গত 2-2.5 মাস ধরে 4টে থেকে 6টা বিভিন্ন কর্মীদের সাথে মিট করেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আইনি সহায়তা করেছি। অনেকে বলছে দাদা লোকাল নেতার পাত্তা নেই, দরকার নেই, আপনারাই নেতা এবং আগামীর লড়াইয়ের সৈনিকরা আজকের ভিড় থেকে তৈরি হবে, এই বিশ্বাস আমি রাখি। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, শুভেচ্ছা জানিয়ে আজকের সবার সমাপ্তি এখানেই ঘোষণা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা। একটু স্লোগান হবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অন্তত 26-এর যে 21-এর সভা, সেই 21-এর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন। কিন্তু আমরা 26-এ কি দেখলাম? একেবারে আজব 21 স্মরণ তৃণমূল কংগ্রেসের। কারণ তৃণমূল কংগ্রেসের কোনো শিবিরের বক্তব্যেই আমরা শাসক বিজেপিকে সেভাবে নিশানা করতে দেখলাম না। কথায় কথায় দলেরই বিদ্রোহী শিবিরকে বেধা হলো। কালীঘাট তৃণমূলও তার অন্যথা নয়। মাকে যে ত্যাগ করে তাকেও সৃষ্টিকর্তা ক্ষমা করে না, যারা চলে গিয়েছে তাদের একজনকেও ফেরত নেব না। 21-এর মঞ্চ থেকে ঠিক কি আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। প্রলোভনকে উপেক্ষা করে যারা লড়াই করে, ইতিহাস তাদেরকে সমর্থন করে, গদ্দারদের সমর্থন করে না। 5 ওয়াট 10 ওয়াটের বাল্ব সে এখন ভাবছে আমি হ্যালোজিন হয়ে গেছি। আরে বিদ্যুৎ সঞ্চার করছে মমতা ব্যানার্জি, শক্তি
পরিচয়, পথ চলা। যদি কেউ নিজের মাকে ত্যাগ করে, সে সন্তানকে সৃষ্টিকর্তা সর্বশক্তিমানও কোনোদিন ক্ষমা করে না। যারা গেছে, আমি নেত্রীকে অনুরোধ করব, দয়া করে আগামী দিনে একটা কেউ ফেরত নেবেন না।